আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সে এখন আপনাদের জন্য একটা স্পেশাল লেসন। এই লেসনটা কি? লেসনটা হচ্ছে লেসন নাম্বার 26 বা লেকচার নাম্বার 26। এটা হচ্ছে টিপস টু অ্যান্সার দ্য টপ 7 কোশ্চেন্স। মনে আছে আপনাদের? আমরা প্রিভিয়াস লেসনে টপ 7 কোশ্চেন্স নিয়ে কথা বলছিলাম যে সাধারণত কি কি কোশ্চেন জিজ্ঞেস করে এবং সেই কোশ্চেনগুলো কেন জিজ্ঞেস করে। তো যেহেতু বলেছিলাম যে ওই কোশ্চেনগুলো হচ্ছে ইরেসপেক্টিভ অফ এনি ইন্ডাস্ট্রি, মানে ওটা যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো পোস্ট, যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ডের চাকরি হোক না কেন, সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্যই হতে পারে। কারণ চাকরি করতে আসার জন্য যোগ্যতা লাগে দুই ধরনের। এক হচ্ছে মনে করেন আপনার ওই যে যে সাবজেক্টে লেখাপড়া করেছেন, যে সাবজেক্টের উপর আপনি কাজ করবেন, যা করবেন মূলত সেইটা। আরেকটা হচ্ছে যে সবার সাথে মিশতে পারার ক্ষমতা এবং নিজেকে ডিফারেন্ট এবং ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে মোল্ড করার ক্ষমতা। তো এই কোশ্চেনগুলো হচ্ছে মূলত আপনার ওই যে যে সফট স্কিল বা আপনার ভিতরে যে কোয়ালিফিকেশন, আপনি মানুষ হিসেবে কেমন, সেই জিনিসগুলো জানার একটা উপায়। আর সাথে সাথে এটার মধ্যে আপনার যে স্টাডি ব্যাকগ্রাউন্ড আছে সেইটার কিছু পরিচয় উঠে আসবে। তাহলে সেই 7টা প্রশ্ন যা আমরা পড়েছিলাম এবং সেই 7টা প্রশ্নের উত্তর আপনি কিভাবে দেবেন সেটাই হচ্ছে এই লেসনটা। আসুন তাহলে শুরু করা যাক। দেখুন সেই কোশ্চেনগুলো কি কি ছিল। টিপস টু অ্যান্সার দ্য টপ 7 কোশ্চেন্স। মূলত এই লেকচারে বা এই লেসনে আমি আপনাদেরকে কিছু টিপস দিব, কিছু আইডিয়া দিব যেভাবে আপনি এই কোশ্চেনের অ্যান্সারগুলো করবেন। যেমন প্রথমে জিজ্ঞেস করে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এটা কিন্তু খুব বেসিক প্রশ্ন, কারণ আগে তো আপনার সম্পর্কে জানতে হবে, আপনার নাম কি, আপনি কোত্থেকে পড়ছেন, আপনি কি করছেন না করছেন সেই জিনিসগুলো। when they will know about these things, then they will like to know আপনার other qualifications, যে what other qualifications you have, how long you can tolerate, how good you are as a team player। এই জিনিসগুলো জানবে ধীরে সুস্থে। তো তার আগে তো জানতে হবে যে আপনি কে, আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন, আপনি কি লেখাপড়া করেছেন। এগুলো সবই সিভিতে লেখা আছে। স্টিল দে উড লাইক টু লিসেন টু ইট ফ্রম ইউর ওন মাউথ। আপনার মুখ থেকে তারা শুনতে চাইবে, কারণ সিভিতে তো সবকিছু লেখা থাকে। লিখে থাকা সেই জিনিসটা একটা মেসেজ কনভে করে, আর যার সম্পর্কে লেখা তার মুখ থেকে শোনা একটা আলাদা একটা রিয়েলিস্টিক ফিল দেয়। তো ইন্ট্রোডিউস ইয়োর সেলফে আপনি যেভাবে বলবেন সেটা হচ্ছে, দেখুন কি লিখেছি, যে ফোকাস অন স্টাডি অ্যান্ড ডিজায়ার টু ওয়ার্ক উইথ এফিসিয়েন্সি। এই জিনিসটা খেয়াল রাখুন। আপনি স্টাডির ব্যাপারে খেয়াল করবেন, কথা বলবেন, এবং হচ্ছে আপনার যে এই ফিল্ডে বা এই জবে বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ আছে দক্ষতার সাথে, সেই জিনিসটা প্রকাশ করবেন। কোনোভাবেই ইন্ট্রোডিউস ইয়োরসেলফের অ্যান্সারে এর বাইরে বা অপ্রাসঙ্গিক কিছু বলবেন না। লাইক আপনি ভালো গান করেন, আপনার ট্রাভেলিং খুব পছন্দ, আপনার ইচ্ছা আছে আপনি এরকম করবেন ওরকম করবেন, এরকম না। মানে ওগুলো বললে যে খারাপ তা না, বাট ওগুলো বললে হয় কি, মানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ওরা ওখানে বসে আছে একজন এমপ্লয়ি খুঁজে পাওয়ার জন্য। তখন এমপ্লয়ি যদি তার স্কিলগুলোর কথা না বলে, সে কতটা যোগ্য সেই কথাগুলো না বলে তার হবিজ নিয়ে কথা বলে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? আপনার হবিজ যেটাই হোক না কেন, আপনার হবিজ যে কোনো কিছু থাকতে পারে। আপনি ক্যারম খেলতে পারেন, আপনি রান্না করতে পারেন, আপনি যেটাই ইচ্ছা করতে পারেন, সেটা তো এটা ওদের বিষয় না। ওটা ওটা পরে জানবে, ওটা আপনার হবিজ হিসাবে আপনি আপনার সিভিতেও লিখে রাখতে পারেন, ওটা সেকেন্ডারি। বাট যখনই আপনাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলবে, আপনি খেয়াল রাখবেন আমাকে এমন কিছু বলতে হবে, আমাকে এমন কথা বলতে হবে যেটার মাধ্যমে আমার স্টাডি, আমার হচ্ছে কাজ করার ইচ্ছা এবং আমার যোগ্যতা, এই 3টা জিনিস আমাকে বলতে হবে। দেখুন, আপনার লেখাপড়া, আপনার স্টাডি, আপনার কাজ করার ইচ্ছা, ডিজায়ার টু ওয়ার্ক উইথ এফিসিয়েন্সি, এবং আপনার দক্ষতা। কারণ কি, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর মধ্যে যদিও মনে হয় যে আমি বলবো যে আমার স্কুল কোথায় ছিল, আমার কলেজ কোথায় ছিল, আমি কি কি করেছি লাইফে, আমার অ্যাচিভমেন্ট কি, আমার হবিস কি, আমি কোথায় কোথায় গিয়েছি, আমি কি ভালো পারি না পারি, এত কিছু না। একে তো বলেছিলাম যে এখানে আপনার সময় নেওয়া উচিত 2 থেকে 2.5 মিনিট, বেটার হয়। আপনি খেয়াল করে দেখুন, 2 মিনিট তো 120 সেকেন্ড। আপনি 120 সেকেন্ড ধরে একজনের কথা শুনছেন, আপনার দেখুন কিরকম লাগবে। 120 সেকেন্ড ধরে আপনি কারো কথা শুনছেন, আপনি দেখবেন এর মধ্যেই ম্যাক্সিমাম টাইমে আপনি দেখবেন যে আপনি একটা সময় ধৈর্যচ্যুতি ঘটে গেছে। 2টা মিনিট মাত্র, তার মধ্যে দেখবেন যে আপনার ভালো লাগছে না, মনে হচ্ছে ধুর কি বলছে এগুলা। এদিক তাকাবেন, ওদিক তাকাবেন, আপনি তারপরে আপনার সাথে যারা আছে তাদের দিকে তাকাবেন এবং পরের একটা প্রশ্ন করবেন যদি সে ভালো বলতে না পারে। ঠিক এই জিনিসটাই আপনাকে করতে হবে। আপনাকে 2 মিনিট আপনার দিকে তাদের নজর আকৃষ্ট করে রাখতে হবে। সো এই জন্য আপনি এমন কথাগুলো বলবেন যে কথাগুলো এই জবের সাথে যায়।
এটা না একটা টেকনিক বা ট্রিক, সত্যি কথা বলতে এটা আগে আমরা বুঝতাম না। আমাদের সময় যখন আমরা বিভিন্ন জায়গায় জব ইন্টারভিউ দিতাম, তখন আমরা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে অনেক কিছু বলতাম, এবং যেটা বলছিলাম যে হবিস নিয়ে, ফিউচার গোল নিয়ে, নন জব রিলেটেড ফ্যাক্টরস নিয়েও বলতাম। বাট উইথ টাইম আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এই সময়ে যারা রিক্রুটার থাকে, ইন্টারভিউয়ার যারা থাকে, তারা এতটাই বিভিন্ন বিষয় নিয়ে বদার থাকে, কারণ আপনি একা তো না, ওই দিন তাদেরকে অনেক মানুষের ইন্টারভিউ নিতে হবে। মনে করেন 20 জন, 25 জন, 30 জন, 40 জন থাকে অনেক সময়। তো এতজন আসবে, তাড়াতাড়ি কখন বলবে, আমি কখন ওদেরকে একটু মার্ক দিব, জাজ করব, যেতে বলবো, আবার আরেকজন আসবে। তো এই সময় কিন্তু আমি শুধু দেখতে চাইবো যে কাজ ওরিয়েন্টেড কে, কার মধ্যে আমি ফিউচার এমপ্লয় দেখতে পাই। মানে আমি রিক্রুটারদের বা ইন্টারভিউয়ারদের ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে বলছি যে রিক্রুটারদের ভিউ পয়েন্ট এটাই হবে যে আমি কার মধ্যে ফিউচার এমপ্লয় দেখতে পাই, আমি তাকেই নিব। সো এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন যে ফিউচার এমপ্লয় যেন আপনার মধ্যে দেখতে পায়, সেভাবে আপনি কথা বলবেন, সেই কথাগুলোই বলবেন যেটার মাধ্যমে ওদের মনে হয় যে হ্যাঁ, এই হচ্ছে আমার ফিউচার এক্সিকিউটিভ, একে আমি আমার অফিসে চাই। আর এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে কাজের জন্য যোগ্য, আপনি যে কাজের জন্য প্রস্তুত, আপনার যে অনেক ইচ্ছা আছে, আপনি যে দক্ষ এবং আপনি রেলেভেন্ট লেখাপড়া করে আসছেন, এই জিনিসগুলো আপনাকে জানাতে হবে। এই জন্য বলা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ হলে ফোকাস অন ইউর স্টাডি, ডিজায়ার টু ওয়ার্ক উইথ এফিসিয়েন্সি। এইবার কথা হচ্ছে তাহলে এগুলো কি, একটু হিন্টস দিয়ে আপনাদেরকে, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন এবং আমি আশা করবো আপনারা নিজেদের মতন করে একটা অ্যান্সার রেডি করবেন, তারপর আমাকে জানাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ওই যোগাযোগের তো আপনারা এই প্ল্যাটফর্ম থেকেও করতে পারবেন, এবং আপনারা হচ্ছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো যেটা হচ্ছে যে প্রথমে বলবেন যে থ্যাংক ইউ সো মাচ স্যার, বা হচ্ছে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে থাকে, সে যদি ফিমেল হয়ে থাকে তাহলে ম্যাম বলবেন। তো আগে থ্যাংক ইউ দিবেন। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ যদি আপনাকে বলতে বলে, আগে থ্যাংক ইউ দিয়ে শুরু করবেন। কারণ কি, থ্যাংক ইউ দিয়ে প্রশ্নের উত্তর শুরু করা কিন্তু এটা একটা ভদ্রতা। এটাও কিন্তু আপনাকে ডিফারেন্সিয়েট করবে অন্যদের চেয়ে। আপনার প্রতি তাদের সুনজর থাকবে যে বলতে বলা মাত্র একদম বলা শুরু করে দেয়নি, বলতে বলার পর সে আগে আমাদেরকে থ্যাংক ইউ দিয়েছে। থ্যাংক ইউ দেওয়া মানে কি, যে আপনি একজন অ্যাটেন্টিভ লিসেনার এবং আপনি আরেকজনকে সম্মান দিতে পছন্দ করেন। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। তারপরে বলা শুরু করবেন যে আই এম ডট ডট ডট, আই হ্যাভ গট মাই বিবিএ অর এমবিএ ফ্রম দিস ইনস্টিটিউট, মাই মেজর ওয়াজ এটা, এভাবে বলবেন। তারপরে বলবেন যে অ্যাকচুয়ালি when I was completing my study, I had a desire to work in this field, and as I always wanted to work in this field, I have gathered some experiences and I have equipped myself with some relevant knowledge, and I have always a vision to be someone special in this field. ব্যাস এই 2-3 লাইনে আগে আপনি কথাটা শুরু করবেন যে আমি এই লাইনে লেখাপড়া করেছি, আমার সবসময় খেয়াল ছিল যে আমি এদিকে কিছু একটা করব, আর যেহেতু আমার ইচ্ছা ছিল আমি এদিকে কিছু করব, তাই আগে থেকে আমি কিছু রেলেভেন্ট নলেজ, টিপস এবং ওয়ার্কিং মেথড সম্পর্কে নলেজ গ্যাদার করেছি। এর ফলে যে হবে, ওরা কিন্তু শুরুতে কনভিন্সড হবে যে আপনার কিন্তু অভিজ্ঞতা নাই, তারপরও আপনি কিন্তু বিগিনার, তারপর আপনি একটা কিন্তু ওদেরকে কনভিন্স করে ফেললেন। খেয়াল করে দেখেন, লাইফ ইজ অল অ্যাবাউট কনভিন্সিং আদার্স। মানে আমরা কমিউনিকেশন করি কেন, মেসেজ শেয়ার করি কেন, আপনি যা ভাবছেন সেটা আরেকজনকে বোঝাতে চাচ্ছেন। সো দিস ইজ ওয়ান ওয়ে টু কনভিন্স ইউর রিক্রুটার্স অর ইন্টারভিউয়ার্স দ্যাট ইউ আর এ গুড ওয়ান, ইউ আর এ কোয়ালিফাইড ওয়ান, আপনি পারবেন। তো এই জন্য আপনি বুঝাবেন কিভাবে, আপনি এই কথাটা বলবেন যে as I have always wanted to work in this field, I have collected some information and I have gathered some knowledge and experience, এটা বলবেন। তারপরে বলবেন যে কেন আপনাকে ওই জবের ফিল্ডটা টানে। আপনি যদি একজন এইচআর এক্সিকিউটিভ হন বা আপনি যদি একজন মার্কেটিং এক্সিকিউটিভ হতে চান, কেন হতে চান, এটাও আপনি বলবেন। তো এই জিনিসটা এভাবে বলবেন যে I have always wanted to be some executive in this field because I love the art of bargaining with people, I love to convince people, এই ধরনের কথাবার্তা আপনি বলবেন। সো ডিজায়ার টু ওয়ার্ক উইথ এফিসিয়েন্সি, এই জিনিসটা আপনি অবশ্যই বুঝাবেন। তাহলে আবারও বলি, আপনার মধ্যে লেখাপড়ার কথা বলবেন, রেলেভেন্ট স্টাডি আছে আপনার পার্টিকুলার যে পোস্টে আপনি ইন্টারভিউতে এসেছেন, যে ফিল্ডে, যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার আপনার ইচ্ছা আছে এবং দক্ষতাও আছে। এটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। আপনার ইন্ট্রোডাকশন এটাই যে আপনার সম্পর্কে ওরা তখন থেকেই পারসেপশন চেঞ্জ হয়ে যাবে এবং আপনাকে তারা ওভাবেই দেখবে। কোনোভাবেই এই 2 মিনিটের মধ্যে কোনো মিনিট বা কোনো সেকেন্ড ওয়েস্ট করবেন না এমন কথা দিয়ে যেটা কাজের সাথে যায় না। আপনি সমস্ত কথা বলবেন কাজ রিলেটেড। এরপরে আসি আমরা কোশ্চেন 2, হোয়াই শুড উই রিক্রুট ইউ, আপনাকে আমরা কেন নিব। সো কেন নিব আপনাকে, হোয়াই শুড উই রিক্রুট ইউ,
এইটার অ্যান্সার কি দেবেন? দেখুন কি বলা আছে, পয়েন্ট আউট ইউর ইউনিক কোয়ালিটি রিলেটিং টু দ্য জব ডিউটিস। এগেইন আপনাকে খেয়াল করতে হবে যে এখানে আপনাকে এমন কথা বলতে হবে যেটা জবের সাথে যায়। মানে আপনি এখানে একটু নিজের গুণগান গাবেন, নিজের প্রশংসা করবেন কনফিডেন্টলি। কারণ কি, আপনি যদি, আপনার একটা কথা আছে না যে নিজে নিজে ঢোল পেটায় আমরা কথা বলি, হ্যাঁ কিছু ক্ষেত্রে সেটা সত্যি, কিছু ক্ষেত্রে সেটা করণীয়। আপনি যদি আপনার ঢোল না পেটান তাহলে কে বাজাবে? আপনাকে তো, আপনি তো আসছেনই এখানে প্রুফ করতে নিজেকে। সো কখনো কখনো না নিজেকেও সেল করতে হয়। ওয়েল, এই নিজেকে সেল করা মানে জাস্ট নেভার টেক ইট ইন নেগেটিভ লাইট। এটাকে কোনোভাবেই ডিরোগেটরি টার্ম হিসেবে বা নেগেটিভ টার্ম হিসেবে ইউজ করবেন না। সেল ইউর সেলফ মানে হচ্ছে প্রেজেন্ট ইউর থট, কনভিন্স ইউর সেলফ। তো আপনি সবসময় খেয়াল করবেন যে যখনই সুযোগ, এই প্রশ্নটা আসবে যে ওয়াই শুড উই রিক্রুট ইউ, আপনি কিন্তু এটা প্রিপারেশন অবশ্যই নিয়ে যাবেন। আর আপনার প্রিপারেশন কি হবে সেটা আমি বলে দিচ্ছি, যে নিজের কিছু ইউনিক কোয়ালিটির কথা বলবেন যেটা জবের সাথে যায়। আমি খুব সিনসিয়ার, আমি খুব অনেস্ট, সেটা না, এইভাবে না। এটা কিন্তু জেনারেল টার্ম হয়ে গেল। 50 জনের মধ্যে বা ধরলাম ওই দিন 20 জন ইন্টারভিউ দিবে, সবচেয়ে কম 20 জনের মধ্যে আপনি একজন হতে চান, নিবে হয়তো একজন, ইন্টারভিউ দিতে আসছে 20 জন, বা নিবে হয়তো 2 জন, লোক লাগবে 2 জন, ইন্টারভিউ দিতে আসছে 20 জন, তার মধ্যে কি যে 18 জনই চলে যাচ্ছে। সো ওরা 2 জন চাচ্ছে, সেই 2 জন যে বেটার, কি এরকমই হয় না যে যেই 2 জনকে আমি নেব সেই 2 জন যেন নিজেরাই নিজেদেরকে সেল করতে পারে, ভালো করে আমাকে কনভিন্স করতে পারে যে তারা কি, তাদের কোয়ালিটি কি, তাদেরকে নেয়ার কারণটা কি। আপনি যদি বলেন যে বিকজ আই নো আ লট, বিকজ আই হ্যাভ এক্সপিরিয়েন্স, অর বিকজ আই এম হার্ড ওয়ার্কার, এগুলো ভালো অ্যান্সার, নট ব্যাড, এগুলো কিন্তু মানে খারাপ কিছু না, কিন্তু এগুলো একটু সেকেলে হয়ে যায়। মানে এগুলোর চেয়েও আপনাকে না স্পেশাল কিছু বলতে হবে। আপনি যদি স্পেশাল ট্রিটমেন্ট চান, আপনি যদি সত্যিকার অর্থেই ভালো কিছু চান, তাহলে আপনাকে ডেফিনেটলি সবার চেয়ে ভালো কিছু বলতে হবে এবং করতে হবে। তো আপনাকে ইউনিক কোয়ালিটি বলতে হবে কিছু একটা, যেটা আপনি এই জবের সাথে যায়। যেমন আপনি হয়তো এটা বলতে পারেন যে যদি পোস্টটা যদি এরকম হয় হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ বা কন্টেন্ট রাইটার বা গ্রাফিক্স ডিজাইনার, ওয়েল আমার মুখে এক্সাম্পল হিসেবে খালি এই জিনিসগুলোই আসে। সরি যদি আপনাদের কাছে বিরক্ত লেগে থাকে, কারণ আমি না এইগুলোর সাথেই মানে আমার বেশি ওঠা বসা ছিল। যেহেতু আমি BBA করা এবং হচ্ছে আমার সোশ্যাল বিজনেসের কোর্স করা, 12 বছরের টিচিং, রিসার্চ, সবকিছু অভিজ্ঞতা এদিকে, এবং পাশাপাশি আমি কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং টিম, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার এদের সাথে কাজ করি, এবং উদ্যোক্তা যারা হতে চায় তাদের জন্য কাউন্সেলিং এর কাজ করি। তো দেখা যাচ্ছে যে আমার একটা পার্টিকুলার ধরন আছে, ঘরানা আছে তাদের প্রতি আমার ওঠা বসা, এবং HR এক্সিকিউটিভ হিসেবে আমি কিছুদিন কাজ করেছিলাম। তো ধরি আপনি হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ আমার কাছে খুব ভালো লাগে এই সেন্সে যে আমার ওই সময় ভালো লাগতো না যখন আমি জয়েন করি, বাট এখন আমার ভালো লাগে, কারণ আমি তো যেহেতু এগুলোই লেখাপড়া করাই। জিনিসটা হচ্ছে, ওয়েল ইট ডাজ নট মিন যে আমি আবার ওই প্রফেশনে ফিরে যাব, বিকজ আই লাভ মাই প্রেজেন্ট প্রফেশন মাচ মোর দ্যান এনিথিং এলস। বাট HR এক্সিকিউটিভ জিনিসটা ভালো এই সেন্সে, যেটা হচ্ছে যে এটা না শুরু থেকে হচ্ছে মানুষ স্ক্রিনিং করা, কে কেমন, কার মধ্যে কি আছে, কে কোন যোগ্যতা সম্পন্ন, তাকে সেই ধরনের কাজ দেয়া, এবং তার কাছ থেকে কাজ আদায় করা, তার কাজ করতে কি সমস্যা হচ্ছে সেটা খেয়াল করা, এবং যেখানে যেই মানুষ দেখবো, অফিসে যেই এমপ্লয়ি দেখবো, যখনই মনে হবে যে কোনো প্রবলেম বলছে, তাহলে সলিউশনটা কিভাবে করা যায়, একে কোন ডিপার্টমেন্টে দেয়া যায়, এই কোন দিকে ভালো বলছে, তাহলে সেই ভালো দিকটা আমি কিভাবে আমার অফিসে ইউটিলাইজ করতে পারি, কাজে লাগাতে পারি। যেমন আমরা প্রায় দেখি কিন্তু যে একটা ডিপার্টমেন্ট, ধরুন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা ধরুন মার্কেটিং ডিপার্টমেন্ট, সেখানে একজন আছে যে ভালো কথা বলতে পারে, বা অ্যাকাউন্টসে বা ফিনান্স ডিপার্টমেন্টে বা HR-এ একজন আছে যে ভালো করে কথা বলতে পারে, মানুষকে বোঝাতে পারে। এইটা কিন্তু কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের দায়িত্ব, মানুষকে বোঝানো, প্রবলেম সলভ করা। কিন্তু দেখা যাচ্ছে সেখানে তো আছেই, HR ডিপার্টমেন্টে বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেও একজন আছে হু ক্যান টক রিয়েলি ওয়েল, হু ক্যান কনভিন্স পিপল রিয়েলি ওয়েল। তো দেখা যাচ্ছে কি, যখন HR এই জিনিসটা জেনে যাবে বা প্রতিষ্ঠানের মালিক পক্ষ জেনে যাবে যে আমার মানুষের কাজে লাগে এবং হোস্টিং করা যায়, মানুষকে রিপ্রেজেন্ট করতে পারবে, আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে, প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতে পারবে, যে কোনো প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে, তাহলে আমার অফিসে একটা পার্টি হবে, অফিসের একটা প্রোগ্রাম হচ্ছে, একটা সেমিনার হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, কিছু একটা হচ্ছে, আচ্ছা ওই অ্যাকাউন্টসে যে লোকটা বা যে মেয়েটা ভালো করে কথা বলতে পারে ওকে নিয়ে আসো, তো ওকে দিয়ে হোস্টিং করাও। দিস ইজ দ্য থিং। মানে HR এর কাজই হচ্ছে এইটা, যারা HR ওরিয়েন্টেড পার্সন, সে যেই লেভেলে জব করুক, যে কোয়ালিটি মানুষের মধ্যে যেখানে দেখবে সেই কোয়ালিটিটা যেন ওয়েস্টে না হয়, সেই যেন মানে ওয়েস্টেজের মধ্যে যেন কোয়ালিটিটা না পড়ে, সেই কোয়ালিটিটাকে কিভাবে ওয়েস্ট হতে না দিয়ে কাজে লাগানো যায়, এইটাই হচ্ছে HR এর কাজ। এই জন্য বলছিলাম যে HR এর জিনিসগুলো আমার খুব মজা লাগে, কনসেপ্টগুলো ভালো লাগে, কারণ
এটা হচ্ছে মানে ইউটিলাইজিং পিপল অ্যান্ড ইউটিলাইজিং দেয়ার ট্যালেন্ট। তো আপনি যদি হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করেন এবং আপনি যদি এই পোস্টে জব চান এবং তারা যদি আপনাকে ইন্টারভিউ বোর্ডে এটা জিজ্ঞেস করে যে হোয়াই শুড উই রিক্রুট ইউ, তখন আপনি অবশ্যই এটা বলবেন যে because I love to work with people, working with people, dealing with different kinds of people, and listening to their problems and coming with solutions to their problems. It gives me really a high. এটা আমাকে একটা ভালো একটা মানে গুড ফিলিং দেয় এবং আমি তাদের প্রবলেমের সলিউশন দিতে পছন্দ করি, অ্যান্ড আই এম নেভার টায়ার্ড টু ডিল উইথ পিপল। এই ধরনের কথা বলবেন, তাহলে ওরা খুশি হবে যে না, সে যা বলছে সে কিন্তু মানে আপনি কিন্তু ট্রিকি ওয়েতে প্রতিষ্ঠানের সাথে যায় রিলেটেড প্রয়োজনীয় কথাগুলি বললেন, কিন্তু আবার আপনার ইন জেনারেল আপনার স্কিলও বললেন, আবার এমন স্কিল বললেন যেটা হচ্ছে প্রতিষ্ঠানের জবের সাথে যায়। আপনি কিন্তু এমন স্কিল বললেন না যে আই ক্যান ওয়ার্ক ভেরি কুইকলি at home whenever there is any housemate. If my housemate is absent, I can cook very fast. I can try different kinds of cuisine. I have a very good taste in food. আপনি কিন্তু এই ধরনের কথা বলেননি, এটাও কিন্তু আপনার একটা স্কিল। আপনি এমন স্কিল বলেছেন যেটা হচ্ছে আপনার ওই পজিশনের সাথে যায়। সো অলওয়েজ এটা খেয়াল করবেন যে আপনি যখন নিজের যোগ্যতা বলবেন সেটা ইউনিকনেস বলবেন যেটা ওই জবের সাথে জড়িত। এইচআর এক্সিকিউটিভের মানে কিন্তু আপনাকে মানুষ নিয়ে ডিল করতে হবে, মানুষের কোয়ালিটি গুলো যাচাই বাছাই করতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে, পারফরমেন্স এভালুয়েট করতে হবে, তাদের সমস্যা সমাধান করতে হবে এবং কার কবে প্রমোশন, কার কবে ট্রেনিং, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং ভালো লোক নিতে হবে, কথা বলতে হবে, যোগাযোগ স্থাপন করতে হবে, ক্রস কালচারাল, ক্রস ডিপার্টমেন্টাল বিভিন্ন এমপ্লয়ের মধ্যে আপনাকে সংযোগ স্থাপন করতে হবে। তো আপনি যদি মানুষ নিয়ে কাজ করতে পছন্দ করেন তাহলে এটাই আপনার একটা কোয়ালিটি। তাহলে আপনি এটাই বলবেন যে বিকজ আই লাভ টু ডিল উইথ পিপল and listening to their problems, I'm never tired and I always love to come with solutions for people. তো এই জিনিসগুলো হচ্ছে হবে কি, তাহলে ওরা খুশি হবে। ঠিক আছে, সো আপনার ইউনিক কোয়ালিটি গুলো বলবেন যেটা হচ্ছে জবের সাথে যায়, তাহলে ওরা বুঝবে আচ্ছা ওকে ফাইন, সো আই ক্যান ট্রাস্ট হিম অর হার। তার কথা শুনে মনে হচ্ছে বিশ্বাস করার মতো। এবারে আসি নাম্বার 3, টেল আস অ্যাবাউট ইউর স্ট্রেংথস। এটাও কিন্তু ওই কোয়াইট 1 2 3 সিমিলারই রাখছে কিছুটা, যে আপনার স্ট্রেংথ সম্পর্কে বলুন। এখানেও কিন্তু আপনাকে ইট শুড নট বি এনিথিং ইররিলেভেন্ট। এখানে কিন্তু আপনি বলবেন না যে আপনি ডাক টিকিট ম্যানেজ করতে পারেন, আপনি হচ্ছে খুব ইজিলি বিভিন্ন দেশের ভাষা রপ্ত করতে পারেন, তারপর হচ্ছে আপনি কি যেন বিভিন্ন দেশের পলিটিক্স সম্পর্কে, তাদের ইনফ্লেশন রেট সম্পর্কে, ইকোনমিক এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে। এইচআর এর সাথে কিন্তু সরাসরি ওই জিনিসটা যাচ্ছে না। সো আপনি বেটার হয় ওটা ভালো স্কিল ডেফিনেটলি, কিন্তু ওটা না বলা। ওটা ডেফিনেটলি একটা ভালো স্ট্রেংথ, কিন্তু আপনার স্ট্রেংথ হবে এমন কিছু যেটা এই জবের সাথে রিলেটেড। যেমন আপনি বলতে পারেন যে সাম পিপল বিকাম রিয়েলি অ্যারোগেন্ট এন্ড সামটাইমস পিপল বিকাম ভেরি রুড, এবং ওই সময় ইফ উই আর অলসো বিকামিং রুড দেন দেয়ার উইল নেভার বি এনি সলিউশন। whenever people will come to us and they will be rude, they will be arrogant, we have to be cool so that we can talk in a cool manner and come to solutions in a friendly manner. এইভাবে তো বলবেন যে দিস ইজ ওয়ান অফ মাই স্ট্রেংথস বিকজ আই হার্ডলি গেট অ্যাংরি অ্যান্ড আই হার্ডলি গেট আউট অফ কন্ট্রোল। আমি সহজে আউট অফ কন্ট্রোল হয়ে যাই না। তো এইভাবে আপনাকে যদি প্রশ্ন করে আপনি এভাবে বলবেন, এটা আপনার একটা স্ট্রেংথ গেল। আরেকটা স্ট্রেংথ বলবেন যে আই এম এ মাল্টিটাস্কার অ্যান্ড আই লাভ টু ওয়ার্ক অন মাল্টিপল প্রজেক্টস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড আই ট্রাই টু মেক শিওর দ্যাট আই বিকাম সাকসেসফুল অ্যাট অল দ্য টাস্কস আই এম কমপ্লিটিং। আমি যা যা করছি, যেটা যেটা কমপ্লিট করছি, সেই সবগুলোতে আমি যেন সাকসেসফুল হতে পারি সেই দিকেও আমি খেয়াল রাখি। সো এটা আপনার স্ট্রেংথ একটা, আপনাকে অবশ্যই মাল্টিটাস্কিং করতে হবে। এবং আপনি আরেকটা স্ট্রেংথ এটা বলবেন, যদি আপনাকে 3টা স্ট্রেংথ বলতে বলে যে আই লাভ টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ টেকনোলজিস অলসো, আই এম নেভার লেট টু অ্যাডাপ্ট টু নিউ টেকনোলজি। এটাও বলবেন যে নতুন নতুন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে আপনি কখনো লেট হন না, আপনি এটা পছন্দ করেন। এতেও তারা খুশি হবে। খেয়াল করে দেখেন, প্রতিষ্ঠানের জন্য কাজে দেয় আপনি সেই ধরনের স্ট্রেংথ বলছেন যে আপনি নতুন টেকনোলজির সাথে কাজ করতে পছন্দ করেন, মানুষের প্রবলেম শুনতে পছন্দ করেন এবং একসাথে একের বেশি কাজ করতে পছন্দ করেন। এগুলো ডেফিনেটলি আপনাকে কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। নাম্বার 4-এ দেখেন কি বলা হচ্ছে, পয়েন্ট আউট 3 উইকনেসেস এগেইন। এটা না খুব চমৎকার একটি বিষয়। আপনাকে উইকনেস বলতে বলা হচ্ছে, এইখানেও কিন্তু কখনোই মনের ভুলেও নিজের কোনো উইকনেস বলবেন না যে আমি আসলে মানুষকে খুব দ্রুত বিশ্বাস করি আর তারপর হচ্ছে আমি মানে ধরা খাই, এগুলো বলবেন না। তারপর হচ্ছে কখনো বলবেন না যে আমি টেকনোলজির সাথে ধীরে ধীরে অ্যাডাপ্ট করতে পারি, আমি অত পারি না। মানে কোনো উইকনেস এইভাবে বলবেন না যেটাতে আপনি ছোট হয়ে যান।
বা যেটাতে আপনার আগে আগে যা যা বললেন সবকিছু এই জায়গায় আপনাকে ছোট করে ফেলে। কারণ কি, আপনি আগের কথাগুলো ভালো বললেন এবং নিজের একটা বড় একটা উইকনেস শেয়ার করলেন, হবে কি আপনাকে মনে রাখবে এটা দিয়ে যে ও তো আবার এটা পারে না। আপনার সম্পর্কে যখন ফাইনাল জাজমেন্ট করবে আপনি চলে যাওয়ার পর ইন্টারভিউ থেকে, তখন কিন্তু তারা সবাই মিলে বলবে যে একে নিবা, ও তো দেখলাম এটা পারে আবার এটা তো পারে না, বারবার এর নতুন নতুন সফটওয়্যার কি শিখাবে, ধুর দরকার নেই, বাদ দাও এর, অন্য কাউরে নাও। এই যে এইভাবে কিন্তু তারা কথা বলবে। সো উইকনেস বলার ক্ষেত্রে খুবই সাবধান। দেখুন আপনাদের জন্য কি শেয়ার করেছি। দ্য ট্রিক ইজ টু সে এ পজিটিভ কোয়ালিটি ইন নেগেটিভ টোন। মানে আপনি পজিটিভ কথায় বলবেন কিন্তু সেটা একটা উইকনেসের মতন শোনাবে। যেমন আমি আপনাদেরকে বলি যে যেহেতু আমি মাল্টিটাস্কার, এভাবে বলতে পারেন যে আমি যেহেতু মাল্টিটাস্কার, তো কখনো কখনো যেটা হয় আমি কাজ করতে যেয়ে একটানা কাজ করে ফেলি এবং সামটাইমস আই বিকাম রেস্টলেস এবং হচ্ছে আমার প্রপার রেস্ট হয় না, এটাও একটা ট্রু। এবং সামটাইমস আই বিকাম রিয়েলি এক্সস্টেড। তো এইভাবে বলবেন যে আমি একটানা কাজ করতে পছন্দ করি এবং আমি যেহেতু মাল্টিটাস্কিং করি তো মাঝে মাঝে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে যাই এবং আমার কখনো ঘুম কম হয় এবং মাঝে মাঝে আমি সত্যি খুব অস্থির অস্থির লাগে, আই বিকাম রেস্টলেস। এবং আমার এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমার আমার একটা উইক পয়েন্ট। এর ফলে হবে কি, আপনি যে ওয়ার্কাহলিক, আপনি যে কাজ করতে পছন্দ করেন, কাজ যে আপনি মেহনত দিয়ে একটানা করেন, এটাই কিন্তু বেশি প্রমাণ হচ্ছে। ওইটা করতে যে আপনি সিক হচ্ছেন বা ওইটা করতে যে আপনার অস্থির লাগছে বা ওইটা করতে যে আপনার টেনশন হচ্ছে সেটা পরের কথা, যে আপনি কাজ নিয়ে একটু অস্থির হয়ে যাচ্ছেন বা কখন শেষ হবে, সাকসেসফুল হবে কিনা এইসব ভাবছেন আপনি, এটা পরে আসবে। আগে কিন্তু এটা প্রমাণ পেলো যে আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারেন, ভালো করে করতে পারেন। ওয়েল, এখন আমার কথা কি, এটা বিভিন্ন স্কলারদের সাথে আমার নাও মিলতে পারে এই পয়েন্টটা, বাট এটা আমার পার্সোনাল সাজেশন আপনাদের প্রতি থাকবে। ওয়েল, সবগুলোই আমার পার্সোনাল সাজেশন, কিন্তু দেখা গেছে বিভিন্ন সময় আমার বাকি কথাগুলোর সাথে বাকি অনেক স্কলারদের কথা মিলে যায়, মিলে যেতেই পারে। কারণ আমি যেহেতু একটা স্টেজ পার করে আসছি, দেখছি প্রতিনিয়ত, আমি নিজেও বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডে থাকি, নতুন উদ্যোক্তাদের যেসব ফার্ম আছে, আমার যেসব পরিচিত ছোট ভাই বোনরা যারা উদ্যোক্তা হচ্ছে তাদের সাথে মাঝে মাঝে কাজ করি। ওরা মাঝে মাঝে ডাকে যে ভাইয়া একটু আমাদের একটা রিক্রুটমেন্ট হবে, একটু আসেন। তো অনলাইনে দেখি, অফলাইনেও থাকি, ভালো লাগে এগুলো দেখতে। ইভেন ক্লাবের কাজেও যখন ছেলে মেয়েদেরকে রিক্রুট করি তখনও তাদেরকে দেখি। তো একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনি নেগেটিভ বা আপনার উইকনেস বলার সাথে সাথে শেষ করবেন এইভাবে যে আপনি এটা এখান থেকে রিকভার করার চেষ্টা করছেন। দেখুন, লাইক আমি আবার পড়ছি আপনাদের জন্য। দ্য ট্রিক ইজ টু সে এ পজিটিভ কোয়ালিটি ইন আ নেগেটিভ টোন। যে নেগেটিভ টোনে একটা পজিটিভ কোয়ালিটির কথা বলবেন, লাইক বিং ওয়ার্কাহলিক হুইচ কজেস সাফারিং টু ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড হোম। যে ওয়ার্কাহলিক হওয়ার কারণে আপনার ঘর এবং অফিস ব্যালেন্স করতে একটু প্রবলেম হয়ে যায়, আপনার এর জন্য সাফার করতে হয়, বাট ইউ আর রিকভারিং, কিন্তু আপনি চেষ্টা করছেন রিকভার করতে। এটাই হচ্ছে একটা ভালো ওয়ে নিজের উইকনেস বলার জন্য। আমি আপনাদেরকে আবারও বলছি, এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করবেন। কখনোই কোনো উইকনেস এভাবে বলবেন না যে স্যার আমি এটা পারি না, ওটা আমি করতে পারি না, আমি এরকম পরিবেশে ঘাবড়ে যাই, নতুন কিছু শিখতে গেলে আমার অনেক ইয়া হয়, এই ধরনের কোনো কিছু বলবেন না। আপনি একদম স্ট্রেট কাট বলবেন যে স্যার অ্যাকচুয়ালি আই এম আ ওয়ার্কাহলিক and that is why when I work more, as I genuinely work more, sometimes it becomes really problematic for me to balance my work and home or between my work and home, but as I know this I'm trying to recover myself. এইভাবে বলবেন যে যেহেতু স্যার আমি জানি এটা এটা আমার উইক পয়েন্ট, সো আমি এটা রিকভার করার চেষ্টা করছি। দ্যাটস অ্যান এক্সেলেন্ট ওয়ে টু অ্যান্সার। কারণ কি, আপনি একটা উইক পয়েন্টও বললেন যেটা আপনার কাজ ওরিয়েন্টেডও হলো, আবার যেহেতু উইক পয়েন্টই, এন্ড অফ দ্য ডে এটা উইক পয়েন্টই, কাজ করতে করতে অস্থির হয়ে যাওয়া, স্ট্রেসড আউট হয়ে যাওয়া, ঘর এবং পরিবার ম্যানেজ করতে না পারা, এগুলো ডেফিনেটলি একটা মাইনাস পয়েন্ট একটা মানুষের জন্য। সো আপনি মাইনাস পয়েন্ট দিয়ে কিন্তু কথা শেষ করলেন না। তারা আপনাকে উইকনেস জিজ্ঞেস করেছে, কিন্তু আপনি উইক পয়েন্ট মডারেট ওয়েতে, ডিসগাইজড ওয়েতে বলার পরে আবার শেষে কি বলছেন যে ইউ আর ট্রাইং টু রিকভার ইয়োরসেলফ, বাট ইউ আর ট্রাইং টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। এভাবে বলছেন আপনি যে আই এম ট্রাইং টু কোপ আপ উইথ দিস সিচুয়েশন, আই এম ট্রাইং টু মিনিমাইজ দিস প্রবলেম, আই এম ওয়ার্কিং অন ইট। বিভিন্ন ভাবে বলতে পারেন, আই এম ওয়ার্কিং অন ইট, আই এম রিকভারিং ফ্রম দিস, আই এম রিকভারিং। আর হচ্ছে এটাও বলতে পারেন যে নাও আই এম ট্রাইং টু মিনিমাইজ দিস প্রবলেম। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বলতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই শেষ করতে হবে একটা পজিটিভ টোন দিয়ে। তো ওটাই হচ্ছে উইকনেস বলার ধরন। তাহলে তিনটা জিনিস এখানে উইকনেস বলার ক্ষেত্রে, যে উইক পয়েন্ট বলবেন কিন্তু মিনিমাইজ করে, মানে এমন ভাবে বলবেন যেটা কাজ ওরিয়েন্টেড, যে কাজ করতে করতে মাঝে মাঝে আপনি রাতে ঘুমাতে ভুলে যান, তো পরের দিন আপনার একটু শরীরটা খারাপ লাগে, তো তার মানে অবশ্যই বুঝবে যে আপনি কাজের প্রতি অনেক ভালোবাসা। তারপরে আপনি এটা বলার পরে আবার অবশ্যই বলবেন যে আমার যেহেতু আমি এটা জেনে গেছি, সো আমি এখন নিজের হেলথ এবং কাজ দুটোই প্রপারলি ব্যালেন্স করার চেষ্টা করছি।
সো এটাই হচ্ছে একটা পারফেক্ট ধরন। দে উইল বি ইমপ্রেসড, দেয়ার ইজ নো টু ওয়ার্ডস অ্যাবাউট ইট। তারা অবশ্যই ইমপ্রেসড হবে আপনি যদি এইভাবে কথা বলেন। ওয়েল, এবারে আমরা চলে আসি কোশ্চেন 5-এ। কোশ্চেন 5 কি ছিল? হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন? আপনার স্যালারি এক্সপেকটেশন কি, বা আপনার স্যালারি এক্সপেকটেশন কত? এইখানে খেয়াল রাখবেন, স্যালারি এক্সপেকটেশন নিয়ে কথা বলারও কিন্তু একটা ধরন আছে। কখনো মানে চেষ্টা করবেন ফার্স্ট প্লেসে কোনো যেটা বলছিলাম যে ট্রাই টু অ্যাভয়েড সেইং এ পার্টিকুলার নাম্বার ফার্স্ট। কোন একটা নাম্বার শুরুতে বলবেন না যে স্যার আমি 30,000 চাচ্ছি, আমি 40,000 চাচ্ছি, বা আমি 45,000 টাকা চাচ্ছি, এরকম না। কেন বলবেন না? কারণ আপনি এই কত দেয়া উচিত এটা হচ্ছে পরে আসবে। মানে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কথাবার্তা হয়ে যাওয়ার পরে তারপর যদি ওরা আপনাকে পছন্দ করে, ডেফিনেটলি ওরা আপনাকে একটা ফাইনাল কল করবে। এই যে এই অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে, জবের নেচার থেকে শুরু করে, জব প্লেস এবং স্যালারি, এই সমস্ত কিছু কন্ট্রাক্ট করার জন্য, আপনার সাথে যোগাযোগ করার জন্য, আপনাকে বুঝাই দেওয়ার জন্য, আপনার ফাইনাল কনসেন্ট নেওয়ার জন্য আপনাকে এমনিতেই ডাকবে। সো তখন আপনি এমনিতেও জানতে পারবেন যে স্যালারি আসলে কত। কিন্তু আপনি যদি প্রথমে বলে দেন যে স্যার আমি 35,000 টাকা চাচ্ছি, তাহলে হবে কি, হয়তো ওদের রেঞ্জই ছিল 30 থেকে 40, তো আপনি এর মধ্যে 35 বলাতে ওদের মনে হবে জানে ভালোই তো, আমরা তো 40-45ও ভাবছিলাম, কিন্তু এই তো নিজে থেকে কম চাচ্ছে। সো এই জায়গায় কখনো এরকম করে নিজে থেকে একটা শুরুতেই নাম্বার বলবেন না। হ্যাঁ, আবার আপনি ভাবতে পারেন যে আচ্ছা তাহলে আমি 50 বলি। না, তখন ওরা ভাববে কি এর কোনো আইডিয়া নাই, এ তো বিগিনার হয়ে একটা পোস্টের জন্য সে 50 চায় কিভাবে। এবং তখন ভাবতে পারে যে সে কি আমাদের কোম্পানিতে দেখে আসে নাই আমরা কেমন কোম্পানি, একটা মিডিয়াম ক্লাসের কোম্পানি, আমরা গ্রো করছি, মাত্র শুরুর দিকে আছি আমরা, এখনই সে এত টাকা কিভাবে চাচ্ছে, এর কি কোনো কমন সেন্স নাই, না একে নেওয়া যাবে না। সো আপনি যদি বেশি চান তখনও মুশকিল, আবার আপনি যদি কম চান সেক্ষেত্রেও মুশকিল, ভাববে যে বোকা নাকি, এ তো একটু চাইলে বেশি চাইতে পারতো, বেশি ভালো মনে হচ্ছে, এরকমও ভাবতে পারে। সো আপনার পক্ষে কোনো একটা নাম্বার গেস করে বলা কিন্তু আসলে মুশকিল। ওয়েল, এটা সেই সময়ের জন্যই প্রযোজ্য এই কোশ্চেন এবং এই কোশ্চেনের অ্যান্সার, যখন হচ্ছে স্যালারিটা দেয়া থাকে না। মানে ওই ভ্যাকেন্সি পোস্টে যখন স্যালারি দেয়া থাকে না, তখনই আসলে এই প্রশ্নটা করে, এবং তখন এটার অ্যান্সার আপনাকে ট্রিকি ওয়েতে দিতে হয়। যদি বলাই থাকে তাহলে তো ওদের প্রশ্ন করারই কথা না, কারণ আপনি তো জানেনই কত স্যালারি। আর যেহেতু স্যালারি নেগোশিয়েবল বলা থাকে অনেক সময়, এবং অ্যাজ পার কোম্পানি পলিসি বলা থাকে, সো তখন যখন আপনাকে এই প্রশ্নটা করবে যে হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন, বাট অথবা বলতে পারে যে হাউ মাচ ইউ ওয়ান্ট অ্যাজ ইউর স্যালারি, তো তখন আপনি যেটা বলবেন সেইটা অ্যান্সারটা হচ্ছে স্যার আই ওয়ান্ট এ কম্পিটিটিভ স্যালারি at the amount which will be sufficient enough for me and my family to fulfill our needs and which will be also as par with the competitors. এটুকু, এত বড় না করে আপনি ছোট করে বলতে পারেন যে স্যার আই ওয়ান্ট কম্পিটিটিভ স্যালারি which is also given by the same kind of company in the market. যে আমি স্যার কম্পিটিটিভ স্যালারি চাই, যেই স্যালারিটা এই আপনার প্রতিদ্বন্দ্বী কোম্পানিরাও বাজারে সবাইকে দিচ্ছে। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে ওরা কিন্তু বুঝে যাবে যে আপনি স্যালারিটা একটু রিসার্চ করে এসেছেন। যে ধরুন রিয়েল এস্টেট কোম্পানি, আপনারটা হচ্ছে এবিসি, আর বাজারে আরো আছে পি আছে, কিউ আছে, এক্স আছে, ওয়াই আছে, এরকম আরো অনেক কোম্পানি আছে। তো আপনি যখন কম্পিটিটিভ স্যালারির কথা বলবেন, যে প্রতিযোগিতামূলক বা প্রতিযোগী তার টিকে থাকার মতন স্যালারি চাচ্ছেন, তখন তারা বুঝে যাবে যে এই বান্দা ডেফিনেটলি আমার প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো কত স্যালারি দেয় এই পোস্টে সেটা খেয়াল করে আসছে। সো এইটা বলাই ভালো, তাহলে হবে কি ওরা মাথায় রাখবে যে না, একে যা ইচ্ছা তাই দেয়া যাবে না, এই হচ্ছে কম্পিটিটিভ স্যালারি চাচ্ছে। তো কম্পিটিটিভ স্যালারি বলার অর্থই হচ্ছে এটা যে বাজারে ভালো যারা আছে তারা যেটা দিচ্ছে আমিও সেটাই চাচ্ছি। আর তারপরে যদি আরো কিছু আপনাকে সময় দেয়, আপনার হাতে সময় থাকে, তখন আপনি এটা বলবেন আরেকটা লাইন যে স্যার অ্যাজ আই উইল বি ডিভোটিং অল মাই এনার্জি, my resources and my working hour for this company, so I'll definitely expect that my company will also give me the amount which will be sufficient for me and my family to fulfill the needs. যে আমি যেহেতু আমার সময়, আমার এনার্জি এই কোম্পানির প্রতি ডিভোট করব বা উৎসর্গ করব, বা এটা এই কোম্পানিতে দিব, সো আমি এটাই চাইবো যে আমার কোম্পানিও আমাকে এমন একটা অ্যামাউন্ট দিবে যেটা দিয়ে আমি এবং আমার পরিবার তার প্রয়োজন ফুলফিল করতে পারবো। তো এই হচ্ছে স্যালারি নিয়ে কাহিনী। সো স্যালারি এক্সপেকটেশন জিজ্ঞেস করলে আপনি এভাবে বলবেন। তারপরও যদি তারা বলে, তখন বলবেন যে স্যার এইভাবে বলবেন যে স্যার আমি আসলে এই আপনার ধরনের কোম্পানি, টপ রেটেড কোম্পানিজ যারা আছে তারা যেটা দিচ্ছে স্যার আমি ওটাই চাচ্ছি। এরপরে ওরা আর বেশি কথা বলার কথা না। আর তারপরে তো আপনি যতই বলুন না কেন, ওদের তো কোম্পানি পলিসি আছে, তখন ওরা ওটাই বলবে যে অ্যাকচুয়ালি উই আর পেইং। ওরা আসলে প্রথমে কমই বলবে, কারণ এটা তো আর্ট অফ বার্গেইন।
এটা তো আসলে পুরো বার্গেনিং এর ব্যাপার। ওরা একটা বলবে, আপনি একটা বলবেন, তারপরে একটা মাঝখানে ডিল স্ট্রাইক হবে। তো কিছু ক্ষেত্রে এরকম কোনো বার্গেন থাকে না, যেটা বলা থাকে, যেটা রুল থাকে সেটাই। আবার কিছু ক্ষেত্রে যখন স্যালারি ওরা গোপন করে পেপারে বা ওদের বিজ্ঞাপনে, তখন হচ্ছে স্যালারি নিয়ে একটা বার্গেন চলে। আর এই বার্গেনের মধ্যে তখন হচ্ছে ওরা কম দিয়ে শুরু করবে, আপনি একটু বেশি দিয়ে শুরু করবেন। এখানে একটা ট্রিকি ওয়ে কি জানেন, আপনি যদি আপনি যদি সাইকোলজিক্যালি একটু উইক থাকেন, বা আপনার যদি মনে হয় যে ভাই কি জিজ্ঞেস করব, আমি যদি একটু বেশি চাই তখন যদি আমার চাকরি না হয়, যদি বলে যে এত লোভ, এটা দেওয়া যাবে না, আচ্ছা যা বলে তাই স্বীকার হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম যে আপনি যা চাচ্ছে, মানে কেনাকাটা করার মতন আর কি অবস্থা। আপনি যেই দাম বললেন সেই দামে ওরা ইয়েস বলে ফেললো, তখন আপনার মনে হবে যে ধ্যাত, তাহলে আরো কয়েক হাজার কেন বেশি বললাম না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জন্যই বলি যে সরাসরি কোনো নাম্বার না বলাই ভালো। আপনি একটা কম্পিটিটিভ স্যালারির কথা বলবেন, তাহলে যেটা হবে যে ওরা বুঝবে যে আপনি রিসার্চ করে আসছেন, মার্কেটে জেনে আসছেন। এদিকে আপনি হয়তো রিসার্চ করেনই নাই, আপনি হয়তো অন্য কোম্পানি কতটা স্যালারি দেয় এই পোস্টে আপনি হয়তো জানেনই না, ভাষা নলেজ আছে, কিন্তু আপনার এই কথা বলার কারণে ওরা বুঝে যাবে যে আপনার কমপ্লিট সলিড নলেজ আছে। তো এই হচ্ছে কথা। তারপরে ওরা যখন ডাকবে, ওরা তখন তো একটা কথা চলবেই। তো তখন আপনি চেষ্টা করবেন একটু 1-2 হাজার বেশি বলতে, যদি আপনি দেখেন যে স্যালারিটা একদমই কম হচ্ছে। যেমন স্যালারি নিয়ে কিন্তু আরো কিছু কাহিনী আছে, যেমন অনেক সময় বলা হয় যে ইনিশিয়ালি আপনি 18 পাবেন, আর হচ্ছে কনভেন্স পাবেন 500 থেকে 1000, আর হচ্ছে কমিশন বেস আছে কিছু, বা আপনি যদি ভালো করেন তাহলে আপনাকে আরো 2000 বা 1000 দিয়ে আপনাকে এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হবে, 21-22 হাজারের মতন। 18 পাচ্ছেন আপনি, গ্রস পাচ্ছেন, এখান থেকে কিছু কাটা হবে, প্লাস আপনি অ্যালায়েন্স পাবেন, সাথে হচ্ছে আপনার কমিশনের কিছু সুযোগ থাকছে। তো এরকম করে যদি বলে, তখন বলবেন যে স্যার গ্রসটাকে একটু বাড়ানো যায়, বা স্যার তাহলে আমার ইনক্রিমেন্টটা কবে হবে, স্যার আমার যদি গ্রস 20,000 হয় তাহলে স্যার আমার জন্য ভালো হয়, স্যার গ্রস 20 হলে স্যার আমি জয়েন করতে চাই। এইভাবে একটু বলবেন। নাথিং টু ওয়ারি, 1-2 হাজার আপনি বাড়াতেই পারেন। আপনি খেয়াল রাখেন, আপনি যদি ওই 1-2 হাজারও বাড়ান না, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। খেয়াল রাখবেন, ওরা যখন 18 বলে তার মানে কিন্তু ওরা 18 দিতে পারলে ওরা 20 দিতে পারবে। এটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি চাইলেই 1-2 হাজার টাকার কথা একটু বলে দেখতে পারেন যে স্যার যদি 20K হয় তাহলে আমার জন্য ভালো হয়, তাহলে আমি আজকে থেকেই জয়েন করতে পারবো। একটু বলে দেখেন, অসুবিধা কি এটাতে? ওরা এটাও ভাববে যে আপনি অনেক স্মার্ট আছেন এবং আপনি নিজের অধিকার নিয়ে কথা বলতে পারেন। আর আপনাকে আবারও বলছি যে ওরা 18K এর কথা বলছে, যেহেতু আপনাকে গ্রস স্যালারির কথা, তো ডেফিনেটলি এটা তারা 20ও করতে পারবে। তো এই হচ্ছে স্যালারি নিয়ে কথা। আর যদি আপনি 20 বলার পরে ওরা আপনাকে আর বলে যে এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তো তখন আপনি চলে আসবেন। আর যদি আপনার মনে হয় যে না, আমি 18তেই শুরু করতে চাই, তখন আপনি আরেকটা ওদের সাথে কথা বলতে পারেন, স্যার তাহলে কি আমার পারফরমেন্স ভালো হলে, আমার ফার্স্ট ইনক্রিমেন্ট বা পার্মানেন্ট হলে, সেই ক্ষেত্রে কি স্যার আমার স্যালারি বাড়বে? পার্মানেন্ট হলে কি স্যার আমার স্যালারি বাড়বে? এভাবে কথা বলতে পারেন। তাহলে তারা বুঝবে যে না, এ দক্ষ আছে এবং এই স্যালারি নিয়ে যথেষ্ট তার নলেজ আছে, এবং এই স্যালারিটা কোনোভাবেই কম দিয়ে শুরু করতে চায় না। ট্রাস্ট মি, স্যালারি কম দিয়ে শুরু করবেনও না, কারণ প্রাইভেট অর্গানাইজেশনে আপনি যখন কাজ করবেন, কাজের কোনো শেষ হবে না, স্ট্রেস থাকবে, প্রেশার থাকবে। এবং আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের ইনিশিয়াল লেভেলে প্রাইভেটে সব জায়গায় আসলে সমান স্যালারি দেওয়া হয় না। আপনি এটা খেয়াল করে দেখবেন যে অনেক জায়গায় গ্রাজুয়েশনের পরে, পোস্ট গ্রাজুয়েশনের পরে, অনার্স মাস্টার্সের পরে 15-20-25 দিয়ে শুরু করতে হয়। তো 15-20-25 দিয়ে শুরু করলে কোনোভাবেই আপনি মাস চালাতে পারবেন না। আপনার ট্রান্সপোর্ট চলে যাবে অনেকখানি, আপনার ড্রেস আপে চলে যাবে অনেকখানি, কারণ অফিসে যখন যাবেন আপনাকে ডেফিনেটলি প্রথম কয়েক মাসে ভালো ভালো পোশাক আশাক করতে হবে, আপনার একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হবে। আপনার খাবার খরচ যদি ওরা ওখান থেকে বিয়ার না করে, আপনার নিজেকে কিনে খেতে হবে। সো আর এই সব মানে হাই প্রাইসের বাজারে এখন 20-25 দিয়ে চিন্তাই করা যায় না। এটা 5-10 বছর আগেও 20-25 একটা ভালো অ্যামাউন্ট ছিল। ওয়াও, 20-25 দিচ্ছে প্রথম দিকে, আচ্ছা ভালো, তো ঠিক আছে শুরু করো, পরে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে কখনোই 20-25 একটা ভালো অ্যামাউন্ট না। আর যারা কোম্পানি যেগুলো আছে, তারা নিজেরা বহুত প্রফিট করে, কিন্তু তারা স্যালারি দিতে চায় কম। বেশ কিছু সেক্টর আছে যারা নিজেদের প্রফিট বেশ ভালো করে, কিন্তু তারা স্যালারি দিতে চায় কম, বেনিফিট দিতে চায় কম। সো এই জন্য আপনি যখন ওরা 18 বলবে তখন আপনি একটু 20 বলবেন, তারপরে দেখবেন কি হয়। যদি দেখেন যে কোনোভাবে তারা 20 দিতে চাচ্ছে না, এবং তারা এমন একটা ভাব যে আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই, তুমি যাও, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্যার তাহলে আমার ফার্স্ট ইনক্রিমেন্টটা কবে হবে, বা আমি যদি পারফরমেন্স ভালো করতে পারি তাহলে কি স্যার আমি একটা ইনক্রিমেন্ট পাবো কিনা, আমার বোনাস স্যার কবে থেকে হবে। এসব কথা বললে হবে কি, ওরা ওভাবে আপনাকে ট্রিট করবে, ওভাবে আপনাকে বেনিফিট দেওয়ার চেষ্টা করবে। তো স্যালারি নিয়েছিল, এই কথাগুলো মাথায় রাখবেন অবশ্যই। নাম্বার 6 হচ্ছে, ওয়াই ডিড ইউ লিভ ইউর প্রিভিয়াস জব? আপনি আপনার আগের চাকরি কেন ছেড়েছেন? এইটা এমন একটা ট্রিকি কোশ্চেন যে আগের চাকরি কেন ছেড়েছি এটা বলা, বা এটা আসলে কি বলবো। ধরুন আপনার আগের অফিসে আপনি মনে করেন বিগিনার লেভেলে আছেন, আপনি
আপনি হয়তো 6 মাস বা 2 মাস একটা জায়গায় কাজ করেছিলেন বা 1 মাসই কাজ করেছিলেন, কিন্তু এরকম অনেক জায়গায় শুনি দেখি যে বনিবনা হয় না, বা সামহাও তাদের বিহেভিয়ার ভালো লাগে না, বা তারা স্যালারি ঠিক মতো দিতে চায় না। এই জন্য আপনি চলে আসছেন ওখান থেকে। তো চলে আসছেন এখান থেকে একটা নেগেটিভ কারণে, কিন্তু আপনি এই নেগেটিভ কারণটা বলবেন না, বলবেনই না। আপনি কি বলবেন? বলবেন যে স্যার, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম বিকজ দে গেভ মি দ্য চান্স ফর মি টু জয়েন মাই নিউ লাইফ। আমার নতুন লাইফে জয়েন করার জন্য, বা আমার প্রফেশনাল লাইফটা তাদের সাথে শুরু হয়েছিল। আই স্টার্টেড মাই প্রফেশনাল লাইফ উইথ দেম, দ্যাটস ওয়াই আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। বাট স্যার, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই ওয়ান্টেড টু এক্সপ্লোর সামথিং নিউ। এই যে, এটাও কিন্তু আমার নিজের একান্ত বানানো। আমি নিজেও এই কথাটা মানুষকে বলি, বলতে স্টুডেন্টদেরকে বলি যারা এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাপ্লাই করতে যায়, এবং যারা এই ভয় থাকে যে নতুন জায়গায় যে যদি জিজ্ঞেস করে যে আগের চাকরি কেন ছেড়েছো, এখন আমি আগের জায়গায় আমার বসের সাথে খুব বাজে একটা আর্গুমেন্ট ছিল, ওই জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি, বা আমাকে বের করে দিয়েছে, দুটোই হতে পারে। আমি বেয়াদবি করেছি, আমি উচ্চস্বরে কথা বলেছি, এজন্য আমাকে ওরা ফায়ার করে দিয়েছে সামহাও, অথবা আমারই কোনো ব্যাপার ভালো লাগেনি, আমি আর্গুমেন্ট করে বের হয়ে আসছি। ইট মে হ্যাপেন। আমরা যতই সাবধানে ব্যালেন্স করে চলার চেষ্টা করি না কেন, সামহাও এট সাম পয়েন্ট আমরা কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো চেষ্টা করবেন অফিসে সবসময় ধৈর্যের বাঁধটা ধরে রাখতে, না ভাঙতে। তারপরে যদি হয়ে যায়, এই কারণে যদি আপনি চাকরি ছেড়ে দেন আগেরটা কয়েক মাসের মধ্যে, কখনোই বলবেন না যে বিকজ আই লেফট দ্য জব বিকজ দে বিহেভড ভেরি ইন আ ভেরি রুড ওয়ে উইথ মি অ্যান্ড দে ওয়ার নট ফর্মাল, আই ওয়াজ রিয়েলি হার্ট ব্রোকেন অ্যান্ড দে ডিড নট ডু জাস্টিস উইথ মি। এই কথা কখনোই বলবেন না। হবে কি, তারা মজা পেয়ে যাবে, আপনি নতুন যে জায়গায় আসছেন তারা মজা পেয়ে যাবে, এবং কল করবে আপনার প্রিভিয়াস অর্গানাইজেশনে এবং বলবে যে উই গট ক্যান্ডিডেট ফ্রম ইউর অফিস এন্ড who just said that you really behaved bad with this person. Really? This is how you treat your employees? I did not know that. তো মনে করেন এভাবে ওরা বলতে পারে, তখন হবে কি, খেয়াল রাখবেন দিন শেষে কিন্তু ওই যে বলে না, ওয়েল ওটা খুব মানে ফানি শোনাবে, তারপরে যে চলে চলে মাস্তুতো ভাই একটা কথা আছে যে রিক্রুটাররা কিন্তু আবার সবাই একজোট থাকে। তো তখন তারা কি বলবে জানেন, যে ও আচ্ছা, দ্যাট পারসন, দ্যাট ফেলো, হি ওয়াজ এ ডেভিল, ও যে চলে গেছে, প্লিজ ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর কোম্পানি ডু নট রিক্রুট হিম। ওরা এভাবে বলতে পারে যে ওর কাজই হচ্ছে এটা পচা কথা বলা। হি অ্যাকচুয়ালি মেসড আপ উইথ আওয়ার অর্গানাইজেশন, হি মেসড আপ হিজ লাইফ অ্যান্ড এভরিথিং হি রুইন্ড, জাস্ট ডোন্ট রিক্রুট হিম, ফায়ার হিম রাইট নাও, হি উইল রুইন ইউর কোম্পানি অলসো। ওখান থেকে এই কথাও বলতে পারে আপনার সম্পর্কে, কারণ দিন শেষে প্রতিটা রিক্রুটার কিন্তু রাইভাল, এবং তারা আবার যেরকম একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, সেরকম কিন্তু আবার একজন আরেকজনের স্বার্থ রক্ষা করেও চলে। তারা আবার একজোট হয়েও চলে, কারণ একজোট হয়ে চলতে হয় একটা ইন্ডাস্ট্রিতে চলতে গেলে। যেরকম আপনারা দেখে থাকবেন যে কাস্টমারদের একটা গ্রুপ থাকে, কনজিউমার সোসাইটি থাকে, ঠিক রিক্রুটার প্রডিউসারদেরও আবার সংস্থা থাকে। তো তারা কখনোই চাইবে না যে এরকম নিজের কোনো দুর্নাম সহ্য করতে। সো আপনি রাইট হওয়ার পরেও আপনি রং হয়ে যাবেন যদি আপনি আপনার প্রিভিয়াস অর্গানাইজেশন সম্পর্কে পচা কথা বলেন, বা কোনো মানুষ সম্পর্কে পচা কথা বলেন। বলবেনই না, এটা বলতেও হয় না, এমনিতেও বলতে হয় না। শুধু নতুন জায়গায় জব পাওয়ার জন্য না, এমনিও বলবেন। আপনি যেটা বলছিলাম এভাবে বলবেন যে অ্যাকচুয়ালি আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম বিকজ দে অ্যালাউড মি মাই ফার্স্ট জব অ্যান্ড মাই নিউ লাইফ স্টার্টেড উইথ দেম। আই had a good scope to learn lots of different things. I learned about communication, I learned about this software and these projects with them. But in spite of that, I must say that at this point of time, I want to learn something new and I want to explore my career in a different light. I want to do something new. That's why I have applied in your organization. এভাবে বলবেন যে এই জন্য আমি এই পর্যায়ে এসে নতুন কিছু চাচ্ছি, নতুন কিছু এক্সপ্লোর করতে চাচ্ছি, অভিজ্ঞতা করতে চাচ্ছি, এই জন্য আমি আপনাদের অর্গানাইজেশনে অ্যাপ্লাই করেছি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আবারও বলছি, দ্য ক্লু ইজ অর দ্য ট্রিক ইজ নেভার টু সে এনিথিং নেগেটিভ অ্যাবাউট ইউর প্রিভিয়াস জব অর অর্গানাইজেশন, সেটা যতই খারাপ হোক না কেন। আচ্ছা, এইবারে হচ্ছে লাস্ট ওয়ান, হাউ উইল ইউ ম্যানেজ অ্যান অ্যাংরি কাস্টমার। একজন অ্যাংরি কাস্টমারকে কিভাবে সামলাবে বা কিভাবে সামলাবেন, যদি এটা জিজ্ঞেস করে দেন হোয়াট উইল বি ইউর অ্যান্সার। খেয়াল করে দেখুন, অ্যাংরি কাস্টমার থাকে, আমরা যখন বিভিন্ন জায়গায় শপিং এ যাই, আমরা যখন যেমন আমি ধানমন্ডি 5 নম্বরে ইউসুফ বেকারি যে আছে, ইউসুফ আগে যখন আমার অফিস ধানমন্ডি 5 ছিল, তো অফিস শেষ করে আমি ইউসুফ বেকারি থেকে কিছু খাবার কিনে বাসায় আসতাম। বাসা আমার 32 নম্বরে ছিল ধানমন্ডি, তো কাছাকাছি সবকিছু। তো আই হ্যাড এ ভেরি গুড ইকুয়েশন উইথ দেম স্টিল নাও। এখন যেহেতু অফিসার ওখানে নেই, অফিস এখন সেই সাভার আশুলিয়া চলে গেছে,
বাট তারপরে যখন এখন তো আর ফ্রিকোয়েন্টলি যাওয়াই হয় না, দেখা যায় মাসে একবার যাই বা 2 মাসে একবার যাই, বাট যখনই যাই দে ট্রিট মি সো ওয়েল, দে নো মি ভেরি ওয়েল এন্ড আই অলসো know them very well, and I have a good interaction with them. Whenever I go, I spend some time and I have a chat with them. তো খুব ভালো লাগে তাদের সাথে কথা বলতে, তারা আমাকে জানে। কি হয়, একবার আমি যেহেতু ওই ধানমন্ডি ক্যাম্পাসে আমি কাজ করেছি প্রায় 10 বছরের মতন, তো ওখানে যেটা দেখি মাঝে মাঝে যেটা দেখতাম যে কিছু কাস্টমার থাকতো ছোট ছোট বিষয়ে বড় বড় হাঙ্গামা করতো, এই সামান্য 5 টাকা 10 টাকার ব্যাপার নিয়ে খুব মানে এমন রুড ওয়েতে বিহেভ করতো। যে ক্যাশিয়ার থাকতেন ওখানে বা যিনি হচ্ছেন ওখানে যারা সেলস পার্সন থাকতেন, তারা এত সুইট, এত ভালো বিহেভ করে, আমি কোনোদিনই দেখা যেত যে তারা যেটা বিল বলছে আমি একটু ইমাজিন করে ভাবতাম যে হ্যাঁ ঠিকই আছে, ক্যালকুলেট করতো। কোনো সময় আমি দেখতাম, কোনো সময় দেখতামও না, কারণ যখন কিনছি তখন মাথায় তো আমার একটা আমি ইকুয়েশন করেই ফেলছি কত টাকা হতে পারে। তো এই হিসাবে কখনো কখনো গরমিল হতেও পারে, সেটা আনইনটেনশনাল হবে, এটাই স্বাভাবিক, কারণ সারাদিন এত ওদের ক্যালকুলেটর চাপতে হয়, এটা সেটা হতে পারে। আবার খাবার নিয়ে বা কোনো একটা কিছু নিয়ে বা বললাম একটা বুঝলো একটা দিল আরেকটা, এরকমও হতে পারে। ভুল হয় না, প্রফেশনে থাকতে গেলে কাজ করতে গেলে ভুল কার না হয়। যে মানুষটা ভুলের কারণে, অন্যের ভুলের কারণে অন্যকে ইনসাল্ট করে রাগারাগি করে, আই এম শিওর তার নিজেরও ভুল হয়। এই যে সে রাগারাগি করছে ছোট একটা আনইনটেনশনাল ভুলের কারণে, এটাই তো একটা ভুল, যে একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে আমি আরেকজন মানুষকে রাগারাগি করছি, এটা কিন্তু হয়। কিছু কিছু কাস্টমার আছে যারা হুলস্থুল করবে এসব নিয়ে, ছোট্ট ভুলে বড় হইচই করবে, এবং মানে মানে হিউম্যানিটি তো রাখবেই না, ডিগ্রেড করে কথা বলবে, তুই তোকারি করে কথা বলবে। তো এই সময় তাদেরকে ম্যানেজ করতে হয় না খুব সাবধানে, কারণ আপনি যদি পাল্টা রেগে যান তাহলে কিন্তু কি হবে জানেন, আশেপাশে যারা কাস্টমার থাকবে তারা কিন্তু উল্টা তখন ওই ওই অ্যাংরি কাস্টমারের পক্ষে চলে যাবে। এটা কিন্তু একটা হিউম্যান সাইকোলজি, খেয়াল করে দেখবেন যে খাবারে মনে করেন কিছু একটা পচা ছিল বা কোনো একটা কিছু একটা ঝামেলা ছিল, তো তার জন্য অল্প একটা মানে ছোট্ট একটা ভুলের কারণে একজন কাস্টমার খুব লাইন ক্রস করে কথা বলছে বা খুব বেশি শাউট করে কথা বলছে। তো এর ফলে যদি আপনিও শাউট করে কথা বলেন আপনার জায়গা থেকে, আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তখন কিন্তু বাকি কাস্টমাররা কেউ পছন্দ করবে না, তখন বলবে যে ও চোরের মার বড় গলা, সামথিং লাইক দ্যাট, যেটা ভুলও করবে আবার বলাও যাবে না। তো এই জন্য কি করবেন, কখনোই আপনি আপনার মাথাটা ঠান্ডা রাখবেন সব সময়। এটাই হচ্ছে কথা, যে অ্যাংরি কাস্টমার ডিল করতে হয় খুব সাবধানে, তাকে না রেসপেক্ট দিতে হয়। কেউ আপনার সাথে ঝগড়া করতে আসছে, বিনিময়ে আপনি তাকে রেসপেক্ট দিচ্ছেন, খেয়াল করে দেখুন তো, আপনি রেসপেক্ট দিচ্ছেন, আপনি তাকে প্রাইভেসি দিচ্ছেন, আপনি তাকে কম্পেনসেট করে দিচ্ছেন, তখন আর সে কি করবে? তখন তো সে তার আর আর্গুমেন্ট করার আর কোনো স্কোপই থাকলো না, তার তো কোনো গ্রাউন্ডই থাকলো না যে সেই গ্রাউন্ডে সে এখন আপনার সাথে ফাইট করবে, ঝগড়া করবে, কথা বলবে। সো এটাই হচ্ছে উপায়। ইফ ইউর রিক্রুটার অফ or if your interviewer asks you that how will you manage an angry customer, definitely you will say that okay, at first I will listen to him or her problem, and then I will talk to him or her in privacy, and definitely my manner will be respectful. I'll give him or I'll offer him or her a drink, and we will sort it out in private, and I'll request him or her earnestly to lower his or her voice so that this equation does not hamper other people. তার সাথে আমার যে ইকুয়েশন এটা যেন অন্যদেরকে ক্ষতি না করে, এটাই আমার চেষ্টা থাকবে। সো এভাবে কিন্তু আপনি একজন অ্যাংরি কাস্টমারকে সামলাতে পারেন, এবং আপনি সবসময় বলবেন যে আইল শো রেসপেক্ট, ডিগনিটি অ্যান্ড কম্পেনসেশন। ডেফিনেটলি, কারণ কেউ যদি রেগে যায় বোঝা যাচ্ছে যে ডেফিনেটলি আমার কোম্পানিতে কোনো না কোনো একটা ভুল ছিল, এটা আমি অস্বীকার করব না। সো যেহেতু আমি কোনো একটা পচা খাবার দিয়েছি, বা আমি হয়তো কিছু একটা ভুল করেছি, বা আমার কোনো একজন সেলস পার্সন বা আমার কোনো একজন এমপ্লয়ি বা কেউ একজন তার সাথে একটু রুডলি কথা বলেছে, তার জন্য সে পাল্টা রুড হয়ে গেছে। সো আমি ম্যানেজার হিসেবে বা আমি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে বা আমি জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে বা আমি সাধারণ ওই কোম্পানির একজন এমপ্লয়ি হিসেবে তার সাথে অবশ্যই এই ব্যাপারটার জন্য সরি বলে নেব, এবং আমি যে বলেছে তাকে বলবো সরি বলতে অলসো, এবং এটা যেন সিনসিয়ার এফোর্ট থাকে। তো এভাবে আমি অ্যাংরি কাস্টমারকে ঠান্ডা করব, তাকে আমি একটা ড্রিঙ্ক অফার করব, এবং তার প্রবলেমটা শুনবো, এবং তাকে যদি সলিউশন দেওয়ার থাকে সেটা দিব উইদিন মাই কোম্পানি পলিসি। এই দেখেন লাস্টে কিন্তু একটা শর্ত জুড়ে দিলাম, এটাও বলবেন যে আই উইল ডেফিনেটলি কম্পেনসেট ফর দ্য লস অফ দ্যাট অ্যাংরি কাস্টমার, বাট ডেফিনেটলি ইট উইল বি উইদিন মাই কোম্পানি পলিসি। মানে কোম্পানি পলিসির মধ্যে যদি রিপ্লেসমেন্ট থাকে তাহলে রিপ্লেস করে দেবো, যদি তার ক্ষতি পরিমাণ সেই লেভেলের হয়, কারণ সব কোম্পানিতে থাকে যে কত পার্সেন্ট ক্ষতি হলে টোটাল রিপ্লেসমেন্ট হবে আর কত পার্সেন্ট ক্ষতি হলে কি হবে। সো কোম্পানি পলিসির এগেনস্টে কিন্তু যাওয়া যাবে না। আপনি অ্যাংরি কাস্টমারকে হয়তো একটা কোক খাওয়াতে পারেন, বা হয়তো আপনাকে একটা ফ্যান্টা খাওয়াতে পারেন, বা পানি দিচ্ছেন বা স্যান্ডউইচ দিচ্ছেন, সেটা আলাদা কথা, কিন্তু
সে যেটা কিনেছিল কয়েক হাজার দিয়ে সেই প্রোডাক্টটা কমপ্লিটলি আপনি রিপ্লেস করে দিতে পারেন না কোম্পানি পলিসি না জেনে। তো এটাও খেয়াল করতে হয় যে কোম্পানি পলিসির মধ্যে যদি পড়ে তার প্রবলেমটা শুনে সিনিয়রদের সাথে কথা বলে তারপর আমি রিপ্লেস করবো। আর যদি রিপ্লেস করার মতো না হয় তাহলে তার সাথে কি করব, তাকে আমি একটু ড্রিঙ্ক দিয়ে আমি আমার সিনিয়রদের সাথে কথা বলে তারপর তাকে আমি জানাবো। মানে কোনোভাবেই আমি নিজে পণ্ডিতি করে তাকে এমন কিছু করব না যেটার জন্য পরে আবার আমাকে লায়াবল হতে হয় আবার প্রতিষ্ঠানে। সো আমি কি করছি, আমি যে অ্যাংরি কাস্টমার তার দিকটাও খেয়াল করছি, আবার আমার কোম্পানি পলিসির প্রতিও আমি রেসপেক্টফুল থাকছি। This is how I will manage an angry customer. And if I become respectful, if I give that person dignity, and if I am all there to listen to their problems, I don't think any angry customer will be angry anymore. আমি যদি অ্যাংরি কাস্টমারের কাছে থাকি, তার প্রবলেম শুনি, তাকে কিছু অফার করি খাবার, এবং তার প্রতি রেসপেক্টফুল থাকি, সিনসিয়ার থাকি, আমার মনে হয় না আর কেউ অ্যাংরি থাকবে। অ্যাংরি তখনই হয় যখন সে তার চাওয়াটা পূরণ করতে পারছে না, তার একটা অভিযোগ থাকে। তো অভিযোগটা যদি আমি ভালো করে শুনি তাহলে তো আর অ্যাংরি থাকার কথাই না। এরপরও যদি কেউ অ্যাংরি হয় সেটা আলাদা কথা, সেটা লাইন ক্রস করলে অন্য ব্যাপার, সেটা টিমে আমি দেখবো, তখন সেই ক্ষেত্রে আমি টিমে ব্যাপারটা সামলাবো আরো কয়েকজনকে মিলে। সো দিস ইজ হাউ ইউ শুড অ্যান্সার অ্যাবাউট দিস কোয়েশ্চেন, দ্যাট হাউ উইল ইউ ম্যানেজ অ্যান অ্যাংরি কাস্টমার। সিম্পলি দু তিনটা কথা বলবেন, যেটা আপনাদেরকে একটু নোট দিয়েছি সেই ব্যাপারে, যে ট্রিটিং দ্যাট পারসন উইথ কেয়ার অ্যান্ড রেসপেক্ট ইন প্রাইভেট ইফ পসিবল। তারপর বলতে পারেন যে আই উইল ডেফিনেটলি ট্রাই টু রিপ্লেস অর give him some complimentary product within my company policy, and as I will give that person respect, care, sincerity and some food, and I'll all be there for him or her, I don't think that person will be angry anymore. তো আমি যেহেতু তার জন্য থাকবো, তাকে সময় দিব, তার কথা শুনবো এবং তার ক্ষতিপূরণ করার চেষ্টা করব, আমার মনে হয় না সে আর অ্যাংরি থাকবে। ঠিক আছে, সো এই হচ্ছে লম্বা লেকচার ছিল, স্পেশাল একটা লেসন ছিল আপনাদের জন্য, যে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেবেন। এগুলোর মধ্যে থেকেই কিন্তু ওরা আপনাকে মার্কিং করবে ভেতরে ভেতরে, এবং কারো কারো কাছে আপনার প্রশ্নের উত্তর খুব ভালো লাগবে, তো এবং কারো কারো কাছে আপনি আউটস্ট্যান্ডিং মনে হবেন, কারো কারো কাছে হয়তো বা অ্যাভারেজ লাগতে পারে। কিন্তু ট্রাস্ট মি, এই যে 7টা কোশ্চেন এবং 7টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার কিছু উপায় আপনাদেরকে বলে দিলাম, ডেমো অ্যান্সারও আমি বলে দিয়েছি আপনাদেরকে, এগুলো যদি আপনি এভাবে বলতে পারেন, ডেফিনেটলি দে উইল গিভ ইউ গুড মার্ক। আর গুড মার্ক পাওয়া মানে কিন্তু জবে টিকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এগুলো প্র্যাকটিস করবেন, এবং পারলে এগুলো একটা ভিডিও লেকচারও বানায় রাখবেন, কারণ অনলাইনে পরীক্ষা দিতে গেলে কিন্তু এই কোশ্চেনগুলো করে, ভিডিও লেকচার চায়। এই যে ভিডিও রেজুমের কথা বলা হয় না, সেখানেও কিন্তু এই জিনিসগুলো থাকে, ভিডিও রেজুমে, ভিডিও কারিকুলাম ভিটা বা সিভি, যে আপনি আপনার সম্পর্কে বলে যাচ্ছেন। আমি যেমন গত বছর এক কন্টেন্ট রাইটিং এ একটা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাপ্লাই করছি লিঙ্কডইন থেকে, ওটা বোধহয় দেশের বাইরে একটা প্রতিষ্ঠান ছিল। অ্যাপ্লাই করে যাচ্ছি, পেজের পর পেজ আসছে, বিরক্তও লাগছে যে কি রে ভাই এত বড় কেন, শেষ হয় না কিছু না। শেষ মুহূর্তে যে দেখি 12টার মধ্যেই শেষ করতে হবে, তখন বোধহয় অলরেডি 11:30 বাজে। একটা ছিল যে সাবমিট এ ভিডিও ওয়্যার ইউ উইল টেল আস হোয়াই উই শুড রিক্রুট ইউ ফর দিস পোস্ট, এবং উইদিন 59 সেকেন্ডের মধ্যে আমাকে বলতে হবে কেন আমরা আপনাকে নিব। দেখুন কেমন লাগে, আমি সবকিছু ফিল আপ করেছি, অ্যাটাচ করেছি, এটা দিয়েছি ওটা দিয়েছি, লিখেছি, অনেক বড় বড় বিশাল কাহিনী করেছি। আর কিছু সময় বাকি আছে, এই সময় শেষে দেখতে পেলাম যে ভিডিও আপলোড করতে হবে। কি আর করা, তাড়াতাড়ি মোবাইলে একটা রেকর্ড করলাম, সেটা আবার মানে মোবাইল থেকে কম্পিউটারে নিলাম, তারপর সেটা আবার একটু রিসাইজ করলাম, কারণ সাইজ বেশি বড় হয়ে গেলে আবার আপলোড করতে সময় লাগে, তখন আবার ওয়েবসাইট দেখা যাচ্ছে যদি বলে যে দ্য ফাইল সাইজ এক্সিডিং আওয়ার ক্যাপাসিটি, তো সেটা আবার একটু সাইজ কমিয়ে তারপরে আবার তাদেরকে দিলাম। তো তখন যেটা মনে হলো যে আমার এরকম একটা করে রাখা খুব জরুরি। তখন আমি বুঝলাম যে আজকাল এই একটা ট্রেন্ড শুরু হলো যে কিছু প্রশ্নের উত্তর ওরা তো রিটেন চাচ্ছে, প্লাস ভিডিও চাচ্ছে। ভিডিও হলে হয় কি, ওরা বুঝতে পারে যে হ্যাঁ, যে অ্যাপ্লাই করলো, আবার এটা এরকমও তো হতে পারে তাই না, ওরা ভিডিও নিবে না কেন, যেখানে অনলাইন রিক্রুটমেন্ট হচ্ছে, খেয়াল করে দেখেন, যেখানে অনলাইনে সবকিছু ফাইল সাবমিট হচ্ছে, সিভি আসছে, সেখানে আপনার ইনফরমেশন যে আপনিই দিলেন তার তো কোনো গ্যারান্টি নাই। আমরা একজনের ইমেল আরেকজন ইউজ করি না, পাসওয়ার্ড দিয়ে, সবকিছু কোড ওয়ার্ড দিয়ে। তো এমনও তো হতে পারে যে আপনি আছেন ঢাকার বাইরে, আর আপনার বাসায় বসে বা আপনার ফ্রেন্ড তার বাসায় বসে আপনার হয়ে সকল ইনফরমেশন তথ্য দিয়ে দিচ্ছে, এরকমও তো হতে পারে। সো ধরা গেল আপনি এবং আপনার ফ্রেন্ড দুজনে ট্যালেন্টেড, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যে সবকিছু দিলেন এটা তো তারা দেখতে চাইবে। তো তখন যে ওই ভিডিওটা আপলোড করতে হয়। ওই জন্য এই 7টা প্রশ্নের যদি আপনি 7টা প্রশ্নের 7টা ভিডিও বাসায় রেকর্ড করে রাখতে পারেন, প্রত্যেকটা 2 মিনিট করে, 2.5 মিনিট করে, বা হার্ডলি 3 মিনিট করবেন, 3 মিনিট করবেনই না, অ্যাট বেস্ট মানে 3 মিনিট আপনার যদি না পারতে হয় সেই ক্ষেত্রে 1 থেকে 2 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি কিছু ভিডিও রেকর্ড করে রাখতে পারেন।
এগুলো আপনাকে কাজে দিবে, কারণ বিভিন্ন সময় এগুলো আপনি পাঠাতে পারবেন, চাইলে পাঠাতে পারবেন, এবং নিজের ইংলিশ, নিজের পারফরমেন্স দেখে আপনি নিজেই বুঝবেন যে আপনাকে কোন জায়গায় ভালো করতে হবে, কোন জায়গায় আপনি আটকে যাচ্ছেন, কোন জায়গায় আপনি ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? সো এই কোশ্চেনের অ্যান্সার গুলো এভাবে দেওয়ার চেষ্টা করবেন, ডেফিনেটলি প্র্যাকটিস করবেন। আর এই রিলেটেড যদি আপনার আরো তথ্য লাগে, আরো যদি কথা সাজাতে চান, যদি মনে কোনো কোশ্চেন আসে, ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি তো আছি। abdullah.du@gmail.com আমাকে পেয়ে যাবেন, আর ফেসবুকে সার্চ করলেও পাবেন। ঠিক আছে? ভালো থাকুন সবাই।